আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি আসলে তিনটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আলাপ করা প্রয়োজন রয়েছে। একটি একটি করে করব তিনটি পর্বে। প্রথম পর্বে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে জঙ্গি সর্দার ইউনূসের, অর্ধ নোবেল বিজয়ী ইউনূসের নতুন আবিষ্কার, নতুন নাটক। বাট আমি জানি না এর স্ক্রিপ্ট কে লিখেছে। যদি ফারুকি লিখে থাকে, ফারুকি যে জঘন্য এবং দুর্বল স্ক্রিপ্ট লিখতে পারে এটা অবশ্যই এই মুহূর্তে বিশ্বাস করা সম্ভব, কারণ ও তো আর সেই আগের ফারুকি নেই, অথবা আগে হয়তো এমনই ছিল। আগের সরকারের আমলে বউকে দিয়ে বিভিন্ন ফায়দা লুটেছে। মুজিব বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবি নির্মিত হয়েছে, সেই ছবিতে তার বউ তিশা বঙ্গমাতা বেগম মুজিবের ভূমিকায় অভিনয় করেছিল। যাই হোক, নাটকটি আয়নাগর বিষয়ক। ওরা বিভিন্নভাবে একটি আয়নাগর ছিল এবং সেইখানে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর নির্যাতন হতো। সেইগুলাই মানুষ সামনে বহির্বিশ্বে তুলে ধরার জন্য নাটকগুলো করছে। অর্থাৎ যে কোনো উপায়ে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হনন, বঙ্গবন্ধু পরিবারকে খুনি চিহ্নিত করা, বিভিন্ন বিষয়ে, যার কারণে তারা ৩২ নম্বরের সেই ময়লার ট্যাঙ্কিকেও আয়না ঘর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে। আজকে আগের আমলে আমরা দেখতাম, শুনেছি গল্পে, যে রাজাবাদশারা তার সভাসদ নিয়ে শিকারে যেতেন, বেড়াতে যেতেন, প্রমোদ বিহারে যেতেন। একইভাবে নাটকবাজ, ধান্দাবাজ, মিথ্যাবাদী ইউনূস তার সদলবল নিয়ে আজকে তথাকথিত আয়নাঘর পরিদর্শনে গিয়েছে। আজকে ক্ষমতায় এসেছে ৬ মাস হয়ে গেল প্রায়। আপনাদের মনে আছে ইউনূস এই সরকার ক্ষমতা আসার পরপরই আয়নাঘর নিয়ে একটা আলোচনা শুরু হয়। সে আলোচনার সূত্রপাত ঘটিয়েছিল গুলামের পুত্র গুলাম আজমি। সে নাকি ৮ বৎসর আয়নাঘরে ছিল, কিন্তু সে যে গামছাটি প্রদর্শন করেছে তা দেখি সে বলেছে এই গামছায় একমাত্র ছিল তার সম্পদ। সেই গামছা কেউ বিশ্বাস করেনি। তোর তাজা গামছা, ৮ বছরে একটু মলিন হয়নি। কেউ বিশ্বাস করেনি, কেউ গ্রহণ করেনি। যখন এই নাটকটি তাদের পাবলিক গ্রহণ করলো না, তারা নতুন করে নাটক সাজাতে শুরু করলো। কি? তারা নতুন করে আয়নাঘর বানালো, যাকে দিলে একটা শিশুও বলতে পারবে একটা নতুন তকতকে, বাথরুমের টাওয়াল তকতকে, বাথরুম টকটকে, গ্রিল টকটকে, চকচক করছে। এই ৬ মাসে তারা আয়নাঘর বানিয়েছে এবং তা পরিদর্শনের জন্য ইউনূস সাহেব তার সদলবল নিয়ে প্রমোদ বিহারে গিয়েছেন। সেখানে গিয়ে আরো নাটক। কি নাটক? আমরা জানতাম
যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে, সেই সময় 6 জন সমন্বয়ক আমাদের ডিবি কমিশনার হারুনের বাড়িতে ছিলেন, যাকে অনেকে হারুনের হোটেল বলে চিহ্নিত করেন। তাদেরকে সেখানে একসাথে দেখা গিয়েছে, তারা একসাথে বিবৃতি দিয়েছে। তাদের অভিভাবকরাও ওদের সাথে দেখা করেছেন, বলেছেন ওরা সুস্থ আছে, সবল আছে। তখন আমরা শুনিনি ওদেরকে ওই তথাকথিত আয়না ঘরে নিয়ে রাখা হয়েছে। এটা সমগ্র মিডিয়া জানে, সমগ্র দেশবাসী জানে ওরা কোথায় ছিল। সেখানে দেখলাম 2 নাবালক উপদেষ্টা, যারা সমন্বয়কের দায়িত্বে ছিল, যারা হারুনের বাড়িতে অথবা হোটেলে আশ্রিত ছিল, ভাত খেয়েছে, ঘুমিয়েছে, ওইখানে বসে ষড়যন্ত্র করেছে। তাদের দুজনই ওইখানে তাদের যে গুম করে রাখা হয়েছিল, জিম্মি করে রাখা হয়েছে বলে রুমটি দেখেই চিনতে পেরেছে। স্মৃতিশক্তি এত প্রবল, এত তকতকে ঝকঝকে আয়নাঘর, সব কিছু তো পরিষ্কার। সরকার যদি গুম করে রাখে তাইলে এত যত্নে রাখবে কেন? কিন্তু মনে হচ্ছিল ওদের এই আয়না ঘর না, বোধহয় জলসাগর। আরেকজন দেখলাম, এটা হলো নাহিদের কথা, নাহিদ ইসলাম। আরেকটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে ওয়ালে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওয়াল দেখেই তার মনে পড়ে গেল ঘরের কথা। আচ্ছা, এই লোকটাকে, এই ইউনূসকে নোবেল কমিটি কিভাবে নোবেল দিল? এই বুদ্ধি তার, নাকি সে আসলে একটা শয়তান, মানুষকে ম্যানিপুলেট করে বিভিন্নভাবে সে ফায়দা হাসিল করতে চায়? এই আন্দোলনের সময় সে দেশে ছিল না, সে তখন নিজেকে বাঁচানোতেই ব্যস্ত। জেলে যাবে, 669 কোটি টাকা জরিমানা দিতে হবে। সে নিজেই স্বীকার করে যে চিন্তা করতেছিল সে দেশে আসবে কি আসবে না। সেই সময় তার কপাল ফেটে গেল। দুর্ভাগ্যক্রমে সেনাবাহিনীর বেইমানি এবং আমাদের মানুষগুলো ভুল তথ্যের কারণে, অথবা সেনাবাহিনীর উপর অধিক ভরসা করার কারণে বঙ্গবন্ধু কন্যার আমরা হেরে গেলাম, দেশ ত্যাগ করলাম। তারপর ইউনূস দেশে আসলো, আইসা ইউনূসকে নিয়ে আসা হলো। কারণ ওরা জানো, ছাত্ররা জানে ওই লোককে ছাড়া সবার কাছে গ্রহণযোগ্য করে। কারণ তার যে একটা মেকআপ, তার যে আবরণ, যে মুখোশ, ভালো মানুষের মুখোশ। শয়তানের কিন্তু ভালো মানুষের মুখোশ থাকে। শয়তান যখন কথা বলে মানুষের জন্য বিভ্রান্ত করে, অত্যন্ত ভালো মানুষ হিসেবে ভালো ব্যবহার করে। সবাই মনে করলো, আরে এই লোকটা হইলে সব, ওর তো কোনো ক্ষমতার লোভ নেই, দেশটা একটা পর্যায়ে চলে যাবে। ওরা ভাবলো ইউনূস যেহেতু অর্ধ নোবেল বিজয়ী, তাই বিশ্বে একটা বিশাল দৈত্য মার্কামূলক, দৈত্যের মতো বিশাল ক্ষমতার দিক থেকে দৈত্যের মতো সবার ভাবনা। ইউনূস আসলেই ক্ষমতায় দেশ বিদেশি টাকায়, ডলারে ভেসে যাবে, সমস্যা থাকবে না। একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। 6 মাস মতো আমরা কি দেখছি? সবার কিন্তু আজকে ফুলটা ভেঙে গেছে, কেউ আর ইউনূসকে বিশ্বাস করতে চায় না। যে লাল পতাকার সাংবাদিকরা গত 15 বৎসর যাবৎ আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে
ইন্ধন জুগিয়েছে, রসদ জুগিয়েছে। তাদের বক্তব্য, তাদের ইউটিউব চ্যানেলের বক্তব্য যদি আপনারা শুনেন, টক শো শুনেন, দেখবেন তারা কি কথা বলছে। সব সেক্টরের মানুষ হতাশ, সাধারণ মানুষ তো হতাশই। কারণ এই আন্দোলনের সাথে সাধারণ মানুষের, কৃষক শ্রমিকের কোনো সম্পর্ক ছিল না। সবাই আজকে হতাশ। 6 মাস পরে নাটক করতে গিয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে ধরতে গিয়ে ইউনূস নিজেই ধরা খেয়েছে। তার ওই নাটকবাজরা, তার নাবালক উপদেষ্টারা। কেউ তাদের কথা বিশ্বাস করে না। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা সদ্য নির্মিত ঘর। আরেকটা বিষয় দেখলাম, ইউনূস নিজে বলতেছে যে সারা দেশে 800 আয়নাগরের সন্ধান পাওয়া গেছে। এতদিনে অরিন্দম কহিলা বিষাদ একটা কথা আছে না, 6 মাস পরে ওনারা বুঝলেন দেশে, মানে আরো সারা দেশেই আয়নাগর নির্মাণ করা হয়েছে। সময় পাইনি, যদি সময় পাইতো তাহলে 32 নম্বরেও তারা আরেকটা আয়নাঘর বানিয়ে বলতো এটাই আসলে আয়নাঘর। ওরা ট্যাঙ্কি খুঁজতে যেত না, এই নাটকবাজ ইউনূস কি বলেছে, আমি ইত্তেফাক থেকে 800 আয়নাঘর সম্পর্কে যা বলেছে আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন আয়নাঘর সারা বাংলাদেশ জুড়ে আছে, যার সংখ্যা নিরূপণ করা যায়নি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে একথা বলেন। জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাদদ অধিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদের সেল এবং র্যাব 2-এর CPC 3-এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। এখন তারা র্যাব সদর দপ্তরে টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টার যাবেন। তো এরকম ইন্টারঅ্যাকশন সেল, টর্চার সেল সারা দেশ জুড়ে আছে, সেগুলো শুনলাম আজকে। ডক্টর ইউনূস বলছেন, তিনি আজকে শুনলেন এই সেলগুলো। 6 মাস শুনেননি, আজকে শুনলেন। উনি বলছেন তার ধারণা এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলেছে 700, কেউ বলেছে 800, সংখ্যা নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। উনি অনুমান করে বলছেন সারা দেশেই এরকম প্রায় 700 থেকে 800-র মতো আয়নাঘর, অত বেশি হতে পারে। দেশের মানুষ যে কেউ জানে না এগুলো, উনি জানেন, উনাকে তথ্য দিচ্ছে। আমরা কি হাম্মক? এই দেশের মানুষকে হাম্মক, কিছু বুঝে না। ইউনূস তো নাটক অনেক হয়েছে, আরও নাটক শুরু করেছে। ডিসেম্বর নির্বাচন দেবে বলে নির্বাচন কমিশনকে দিয়ে প্রস্তুতি নিচ্ছি বলে, আসলে নাটক, নির্বাচন তো করবি না, নিরপেক্ষতা ভান করে কিংস পার্টি করাচ্ছ, আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাও। তোমাদের কোনো কিছুতেই কাজ হবে না। মানুষের কথা কান পেতে মানুষের কথা শুনো, মানুষ কি বলছে। জেলার সাংবাদিকরা এতদিন গুণগান করত, আজকে তারা কি বলছে। আজকে ওই সাংবাদিকদের উপর, জীবনের উপর হুমকি আসছে। সুতরাং নাটক কম করো প্রিয়, অনেক নাটক হয়েছে। এই দেশের মানুষ সস্তা বস্তা পচা নাটক নিতে পারে না, নিবেও না। বঙ্গবন্ধুর সাথে দেশের মানুষের নারীর সম্পর্ক, কতিপয় রাজাকার আর উগ্র জঙ্গি গোষ্ঠী ছাড়া
এদেশের মানুষের প্রত্যেকটি মানুষের অন্তরে বঙ্গবন্ধু। সুতরাং এই আয়না ঘর ফায়না ঘর এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দিন ঘনিয়ে আসছে, প্রস্তুত হও। একদিন গাজীপুর অপারেশনেই প্রতিরোধে যেভাবে পাগল হয়ে গিয়েছ, থমকে গিয়েছ, আর কোথাও সাহস হবে না। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই এখানে এই পর্যন্ত শেষ করছি। আবারও বলছি, জঙ্গি ইউনূস, শুধু ইউনূস নাটক বন্ধ করো প্রিয়, আর নাটক নয়। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।